অনির্বাচিতদের নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে বিএনপি, রাজি নয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়েও। নির্বাচনে লড়ার বয়স ও সংসদের মেয়াদ নিয়েও আপত্তি। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। ভোটাধিকার রক্ষায় যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। বিএনপির ৩১ দফা নিয়ে তৃণমূল মানুষের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি, সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে। কুয়েট ভিসি প্রো ভিসির পদত্যাগ নিয়ে ধোঁয়াশা। সুষ্ঠু তদন্ত ছাড়া অব্যাহতির বিরোধিতা শিক্ষক সমিতির। সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ফিরবেন না ক্লাসে। চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার। আদালতে আসামি মাহাথিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সহপাঠীদের বিক্ষোভ। কাতার বিশ্ববিদ্যালয়ে নিজের 3-0 তত্ত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। In imagination you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? রাজনৈতিক বিষয় ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান হবে, অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে জানালেন সিইসি। এখতিয়ার অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এই কমিশন। খাগড়াছড়িতে অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর মুক্তি। প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। কাশ্মীরে সামরিক অভিযানের সময় গোলাগুলিতে এক সেনা নিহত। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত দিল্লির। পাল্টা জবাবে ভারতের সব বাণিজ্য এবং ভিসা বাতিল পাকিস্তানের। অনির্বাচিতদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি। সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর ও সংসদের মেয়াদ 4 বছর করার সুপারিশকে অযৌক্তিক বলেও মনে করে দলটির শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনের সাথে 3 দিনের বৈঠকে এসব বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি বিএনপি। নেতারা মনে করেন মৌলিক সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আরিফিন শাকিলের প্রতিবেদন। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3 দিনে প্রায় 20 ঘন্টার বৈঠক। রুদ্ধতার বৈঠকে নানা যুক্তি আর উদাহরণ টেনে কমিশনের 694টি প্রস্তাবের অন্তত 80% সমর্থন জানায় বিএনপি। আপত্তি আসে 73টি মৌলিক প্রস্তাবে, যার বেশিরভাগ সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সুপারিশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে বিএনপি 141টিতে একমত হয়েছে। তবে যেই 28টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, ইসির স্বাধীনতা রক্ষায় বিএনপিও এর বেশিরভাগের সাথে একমত। ওনারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তাব করেছেন, তা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত নই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে অন্য একটা ইলেক্টেড আদার অর্গানের কাছে দিয়ে তারা তাদের দ্বারা বায়াসড হতে পারেন এবং তারা বায়াস করার চেষ্টা করতে পারেন। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সংবিধান সংশোধনের 2 কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পক্ষে নয় বিএনপি। চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা অযৌক্তিকভাবে কমানো ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলও। সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য 10% আসন বরাদ্দের প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। বিরোধিতা করেছে প্রার্থীদের বয়স 21 বছর করার সুপারিশ নিয়ে। কিছু কিছু বিষয় সংস্কার কমিশন রিপোর্ট করেছে যেগুলো বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি যদি আমরা এনশিওর করতে পারি, সেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠার মতো স্কোপ থাকবে না। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা।
আপত্তি আর সমর্থনের পাশাপাশি কিছু বিষয়ে নতুন সুপারিশও দিয়েছে বিএনপি। নেতারা জানান, যেসব প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে তা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যেগুলো বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে ওগুলোর বিষয়ে তো চার্টার যে কোনো ফর্মে হওয়াই যায়, আর যেগুলো নীতিগত একমত হবে সেটার ব্যাপারে হওয়া যায়। ভিন্নমত বা অন্যান্য মন্তব্যের ক্ষেত্রে পরবর্তীতে সংসদে আরো বিস্তারিত আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এই মুক্ত আকাশে যারা নাকি অ্যাক্টিভিস্ট আছে তারা নানান মধ্যে কথা, জনগণের কথা তো না, এটা তারা বলছে। এখন মিনিমাম যেগুলাতে অ্যাগ্রি হয় সেটার উপরে একটা চার্টার করে সই করে নির্বাচনে চলে যাওয়া যায়। এর জন্য তো বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে করে যাওয়া যায়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি প্রস্তাবের মধ্যে 187টিতে বিএনপি একমত। বিচার বিভাগ সংক্রান্ত 89টি সুপারিশের 62টিতে সায় দলটির, দুদক সংক্রান্ত সুপারিশের মাত্র 1টিতে আছে আপত্তি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ না হয়, এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের 4টি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। কর্মশালার শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শোনেন তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জনমানুষের চাওয়া পাওয়ার সাথে একটি মহলের পার্থক্য রয়েছে, তারা দেশের উন্নয়ন ও সংস্কার চায় না। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিনব্যাপী কর্মশালায় দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি, সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনো ভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব 1। দুপুরে র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব 1-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, র্যাব 13-এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা সদরের সাহাপাড়া ভবানীপুর এলাকা হতে মেহরাজকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি তার মামা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা আসামি মেহরাজ স্বীকার করেছেন বলে জানায় র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে, এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। বাকি যে সকল এজাহারনামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলা 3 নম্বর আসামি মাহাথির। কারাগারে পাঠানো হয়েছে মাহাথিরকে। হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় এ নিয়ে 2 আসামি জবানবন্দি দিল। এর আগে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আরেক আসামি আল কামাল শেখ। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন পারভেজের সহপাঠীরা। এছাড়া শিক্ষাঙ্গনে বহিরাগত প্রবেশ বন্ধ, নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবিও জানানো হয়। এই ধরনের ঘটনা এবার প্রথম না, এবার হয়তো একজন মারা গেছে দেখে আপনারা জানতে পারতেছেন যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা হয়েছে যে বাইরের লোকাল পোলাপান এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে হত্যা করে রেখে গেছে। মেয়ের দুইটাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক, যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। একটা দাবি, আমরা একটা দাবির জন্য এখানে মানববন্ধন কর্মসূচি করছি, যেখানে কোনো হট্টগোল নাই, কিছু না, সাধারণভাবে আমরা হট্টগোল করছি, যে এখন বলছি আমরা পারভেজ হত্যার বিচার চাই। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপ উপাচার্য শেখ শরীফুল আলমের অব্যাহতি প্রক্রিয়ায় আনন্দ মিছিল উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া অব্যাহতির বিরোধিতা করেছেন শিক্ষক সমিতি। সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন তারা।
জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ, আনন্দ মিছিল। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপ-উপাচার্য শেখ শরীফুল আলমের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়ায় উচ্ছ্বসিত তারা। দাবি মেনে নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত ৬৫ দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। তবে উপ-উপাচার্য জানান পদত্যাগের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতেন বলেও দাবি তার। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। এদিকে কুয়েট শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্ত বহাল রয়েছে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। দারিদ্র্য দরিদ্ররা তৈরি করে না, এটি সিস্টেম তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এখনকার মানব সভ্যতা আত্মবিধ্বংসী, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 বিষয় নিয়ে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সচেতন করতে পারবে, কিন্তু তার বাস্তবায়ন নিজেদের করতে হবে। এ সময় তরুণ প্রজন্মকে স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনূস তরুণ প্রজন্মকে সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান। বলেন, সোশ্যাল ফিকশনের মধ্য দিয়ে সমাজের অর্থনৈতিক, সামাজিক নানান দিক উঠে আসবে। সোশ্যাল ফিকশন ইজ হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড অ্যাজ হিউম্যান বিইং উইল লাইক টু হ্যাভ টুগেদার। বর্তমানে মানব সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে গেছে বলেও মন্তব্য অন্তর্বর্তী সরকার প্রধানের। জানান, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। The civilization that we are going through is a self-destructive civilization. We cannot protect ourselves from that civilization. This civilization will kill us completely. We created a civilization based on waste creation, if I can make it a simple statement. ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় তার তত্ত্ব 3-0 বাস্তবায়নে জোর দিয়ে বলেন, দারিদ্র্যের শূন্যতা, বেকারত্বের শূন্যতা, কার্বন নিঃসরণের শূন্যতায় এগিয়ে আসতে হবে তরুণদের। একই সাথে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান। If you have a 3-0 world, we have created a new civilization. That's the only way we can survive. Otherwise, we don't survive. My emphasis point that we are one single individual, one of you right here, can change the world forever. কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দারিদ্রতা গরিবরা সৃষ্টি করে না, এটি সিস্টেমের সমস্যা বলেও আখ্যায়িত করেন। Poverty is not created by the poor people. Who created it? System that we developed in the world creates it every day. And we are teaching you how to do it. Strengthen that system.
That's the problem. We are not creating the counter system, how to not to create poverty. এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে দোহায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লামিয়া তিথি, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে একটি উৎপাদন ও বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করতে চায়, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দোহায় বিনিয়োগকারীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে চায় বাংলাদেশ, হতে চায় বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনশীল দেশ। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, এমনটাও বলেন ডক্টর ইউনুস। উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং ও পর্যটন, বিশেষভাবে কক্সবাজারের রিসোর্ট এলাকায় অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। এ সময় কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, কাতারের রাজপরিবারের সদস্য এবং শীর্ষস্থানীয় ব্যাংকার ও প্রবাসী বাংলাদেশিরা। কাতারের কাছে বিগত সরকারের করা $254 মিলিয়ন পুরোটাই পরিশোধ করা হয়েছে গতকাল, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে দেশে প্রচুর গ্যাস আনতে খুব দ্রুত ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল করার কথাও জানান। পাশাপাশি কাতারের কাছে মেয়েদের জন্য স্পোর্টস ফ্যাসিলিটিস চাওয়া হয়েছে। কাতার এনার্জি আপনি $254 মিলিয়ন উনি না দিয়ে চলে গেছেন। আমরা এই যে গতকাল ওয়েনেসডে ছিল, আমরা পুরোটা টাকা, একটা টাকা বাকি নেই, পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি। আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই, যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি। আমাদের অনেক আছে, কোম্পানি আছে, ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না। আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি। প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ বান্ডেলে যান, বান্ডেল ওয়াইজ চালান। এত টাকা বাঁচবে? আজ হারুন হয়ে জিতে গেলাম। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসি নিয়ন্ত্রণও আপনার হাতেই। সবটাই আপনার জন্য। হাইসেন্স, অফিশিয়াল পার্টনার অফ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 25। সত্যি মিথ্যে বলবো কেন? তাই বলে এই ছোট হারপিকে 2 মাস? এটা নতুন বেস্ট এভার হারপিক ছোট প্যাক। এর নতুন ঘন ফর্মুলা পরিমাণ মতো ব্যবহারে মাত্র 5 মিনিটেই করে 10 গুণ পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। দারুণ! এখন বিশ্বাস হলো তো? নতুন বেস্ট এভার হারপিক ছোট প্যাক। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং। ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। আজ স্পেশাল কি যেন রাঁধবে বলেছিলে? স্পেশাল আবদার তো থাকবেই, কিন্তু স্বাদের সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হয় আমাকে। তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক, কারণ ওই ম্যাজিক্যাল স্বাদের সাথে আছে আয়রন, ভিটামিন এ ও আয়োডিনের পুষ্টি। তাই শুধু স্বাদে না, স্বাস্থ্য ম্যাজিক। ফ্রম নেসলে। বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিলে প্রথমবার 20 টাকা ক্যাশব্যাক অফার। আজই বিল বিকাশ করুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি ইমালশন, 1 কোটে পারফেকশন। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং। ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট।
Rosa, beyond beauty. সবজি খেয়ে মনে বাজে তালি কি মিশালি? রাধুনি স্বাদ মিশালি, রাধুনি স্বাদ। রাধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। লাইফে নিজের মতো কমফোর্ট চাইলে দরকার সিঙ্গার গ্রিন ইনভার্টার এসি। পরিবেশ বান্ধব R32 গ্যাস সমৃদ্ধ সিঙ্গার এসি 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এর ফাস্ট কুলিং ফিচার মুহূর্তেই শীতল হাওয়া ছড়িয়ে দেয় ঘরের প্রতিটি কোণায়। 4-in-1 ফিল্টার নিশ্চিত করে বিশুদ্ধ বাতাস। আর জোন ফলোয়ের সাথে আপনি যেখানে, কমফোর্টও সেখানে। তাই লাইফে চাই যেমনটা, তেমনই হোক এসিটা। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। ঠান্ডা বা গরম কিছু মুখে দিলেই দাঁত শিরশির। বিষয়টা খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন আইসক্রিম মুখে দিতেই তীব্র শিরশির অনুভূতি। আমার ডেন্টিস্ট রেকমেন্ড করলেন সেন্সোডাইন। দাঁত শিরশির সমস্যায় সেন্সোডাইন চমৎকার কাজ করে, তাই আমি প্রতিদিন ব্যবহার করি সেন্সোডাইন। ইচ্ছে মতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার। থ্যাংক ইউ সেন্সোডাইন। আর একবার আমন্ত্রণ, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। নির্বাচন সামনে রেখে আপাতত যে সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে, সেগুলো নিয়ে কাজ করছে ইসি। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। নির্বাচন কমিশনে বেলা 11টার দিকে সিইসি AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার ও হাই কমিশনার। সুজান রাইলি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করবে তার দেশ। বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে থেকে নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা করতে চাই আমরা। সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন সহ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে আলোচনায়। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই বলবে দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে। ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কি দেন, কি ধরনের দেন, আমরা তো আর জানি না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য হল সবার সঙ্গে আলোচনা শেষে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। সকালে সংসদ ভবনের এলডি হলে আমজনতা পার্টির সাথে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, 50 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। সবার আকাঙ্ক্ষা হল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তা প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, তখন গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণও দিতে হবে না। বৈঠকে আমজনতা পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যর সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কি কি বিষয়ে ঐকমত হয়েছে সেটি জনগণের
সামনে প্রকাশ করার আহ্বানও জানান তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব, ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সংস্কারটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও আরো বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এশিয়া অঞ্চলের রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। China should do to boost domestic demand. You have similarly in our Article 4 reports, we talk about how you could promote consumption and investment. For example, in the case of India, the Article 4 report had a good discussion of how do you promote private investment. So overall, there's a need to rebalance towards domestic demand so that the model of growth is much more balanced. Going to your question on supply chains, there has been some shifting of supply chains. The fact that the US and China there have been trade tensions since 2016, there's been some shifting of global supply chains from there. But beyond that, the supply chains take a long time to materially change. But you see some signs of that happening already, and that may likely continue given where we are with the trade frictions. Finally, a question on market turmoil. This is something what we've seen in Asia is that in the context of these recent trade tensions, equity markets have really been very volatile. Exchange rate movements have been more contained, and corporate bond markets and bond markets in general have been much more stable compared to the previous episodes. So I think this is the underlying point here is heightened uncertainty, which also feeds into volatility, which leads to tightening of financial conditions. That could be a big downside risk for Asia going forward. So even though we have revised our forecast down, the downside risks are still pretty significant for the region. And that's both because of heightened trade uncertainty, tightening of financial conditions, and what happens to external demand, overall. And that's the region. 46তম বিসিএসে প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন সাথে সাথে ব্যবস্থা নেবে পিএসসি। এ সময় জানান, প্রশ্ন ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএস-এর কোনো প্রশ্ন ছাপানো হবে না, প্রার্থীদের বিভ্রান্ত করে সংবাদ পরিবেশন না করতে আহ্বান পিএসসি চেয়ারম্যানের। বলেন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পিএসসিকে ঢেলে সাজানো হবে। জানান, 1 থেকে 1.5 বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন, সিলেবাস সংস্কারেও কাজ চলছে। আর এটা প্রমাণিত হয়নি, যেহেতু একটা বিষয় এটা বলে নেওয়া দরকার। এখন এটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষীরা বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরিচ্যুতি হবে নিশ্চয়ই। স্কুল শিক্ষক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ফেসবুক স্ট্যাটাসে কথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। বলেন, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। আসিফের বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন বলেও মনে করেন আসিফ। তবে ছেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই স্বার্থের দ্বন্দ্ব বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তাই আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। অপহরণের 7 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। মুক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি। ঘটনার জন্য শুরু থেকেই ইউপিডিএফকে দায়ী করে আসছে সংগঠনটি। বিজু উৎসব উদযাপন শেষে ফেরার পথে 16 এপ্রিল সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও তাদের বহন করা অটোরিকশার চালক। পরে চালককে ছেড়ে দিলেও বাকি 5 জনকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
7 দিন পর বুধবার তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে তাদের মুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এদের মধ্যে 3 জনের বাড়ি রাঙামাটি, 2 জনের বান্দরবান। বর্তমানে তারা নিজ গ্রামের বাড়িতে আছেন। এক বিবৃতিতে 5 শিক্ষার্থীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। অপহরণের জন্য শুরু থেকেই ইউপিডিএফকে দায়ী করে আসছিল সংগঠনটি। জড়িতদের যদি প্রশাসন শাস্তি দিতে না পারে, এরকম তো অপরাধ আর তো সংগঠিত হতে পারে। সীমাবদ্ধ যে জীবনবন্দির মধ্যে দিন পার করতে হচ্ছে, এই জন্য তো অবশ্যই আমরা অনিরাপদ বোধ করি। পরিস্থিতি ভালো হবে, সবাই ভালো মতো ঘোরাফেরা করতে পারবে যার যার জীবন নিয়ে। অপহত 5 শিক্ষার্থীকে উদ্ধারে 21 এপ্রিল খাগড়াছড়ির ভাইবোন ছড়ার পূর্ণ কারবারি পাড়ায় গহীন অরণ্যে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানায় পাওয়া যায় গুলি, চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ প্রশিক্ষণ সরঞ্জাম। তৎপর হয় অন্যান্য সব সংস্থাও। ধারণা করা হচ্ছে চতুর্মুখী চাপের মুখে রাঙামাটি বা বান্দরবান সীমান্ত এলাকায় নিয়ে 5 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এমন ঘটনা আগেও ঘটেছে এবং পাহাড় আগের চেয়ে শান্ত বলে মন্তব্য করলেও চট্টগ্রামে এক অনুষ্ঠানে অপহতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এরকম অপহরণ তো আমরা প্লেনল্যান্ডও তো হচ্ছে, খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার খাস জমি কেউ দখল করে রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করে দেয়া হবে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে গণশুনানিতে কথা বলেন তিনি। প্রশাসক বলেন, 5 আগস্টের পর থেকে উত্তর সিটি এলাকায় হকার ও ব্যাটারি চালিত রিকশা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এসব অটোরিকশা ও হকারদের দৌরাত্ম্য কমাতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অবৈধ অটোরিকশায় না চড়া ও হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহ্বান জানান তিনি। জানান, বুয়েটের ডিজাইন করা অটোরিকশা কেউ বাজারজাত করলে লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন, তারপর বৈধ অটোরিকশা আসলে অবৈধগুলো উঠিয়ে দেওয়া হবে। বলেন, কোনো এলাকায় কেউ চাঁদাবাজি করলে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নগর সেবা বাড়াতে ট্যাক্স মেলা করা হবে, সেখানে শুধু হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে। প্রশাসক জানান, আবাসিক এলাকায় অনর্থক রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা বেড়েছে। এই বিষয়ে পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। বন্ধ এবং টেসলা বন্ধ করার জন্য তো আমি অলরেডি বলছি যে আমি লাইসেন্স দিব, বৈধ রিক্সা দিব, বৈধর মানে অবৈধগুলো আমরা ধরবো। আপনারা তাহলে অবৈধ রিক্সা কেন চড়েন? আপনারা অবৈধ রিক্সা চড়া বন্ধ করেন, সে দেখবে যে আমার রিক্সা কেউ চড়ে না। তো সুতরাং এটা দুই পক্ষ থেকে আসতে হবে। গাড়ি থেকে নাইমাই কেন রাস্তা থেকে আপনাকে বাজার করতে হবে? কিংবা হকারের কাছ থেকে আপনার জামাটা গাড়ি থেকে নাইমাই কেন কিনতে হবে আপনাকে? আপনি যেই রাস্তার মধ্যে দখল করে যে হকাররা হকারি করতেছে, সেখান থেকে আপনারা কিনা বন্ধ করে দেন। জম্মু কাশ্মীরে সামরিক বাহিনী চলমান অভিযানের সময় সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের উধামপুর এলাকায় এই ঘটনা হয়। মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনা এটাই প্রথম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকার তল্লাশি অভিযান চলছে সামরিক বাহিনীর। এ সময় সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে গোলাগুলি হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। 4 সন্ত্রাসীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। 4 জনের ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো আদিল, আসিফ, ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দাবি, তাদের এই সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত। ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশ সীমা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি। এছাড়া ভারতের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও সার্ক ভিসা বাতিল করেছে পাক সরকার। এর আগে পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত, সামরিক উপদেষ্টাদের বহিষ্কার সহ পাকিস্তানের বিপক্ষেও একগুচ্ছ পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানকে দায়ী করার পর থেকেই নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়ে উত্তাপ আরও বাড়ালো পাকিস্তান।
ভারতের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ম্যারাথন এ বৈঠকে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান। বৈঠকে ভারতের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি বন্ধের সিদ্ধান্ত নেয় পাক সরকার। এমনকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে হবে না 2 দেশের বাণিজ্য। বাতিল করা হয়েছে সিমলা চুক্তি, ওয়াঘা সীমান্ত বন্ধ ও ভারতীয়দের সার্ক ভিসা বাতিল করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে দেশটিতে অবস্থানরত শিখ তীর্থযাত্রী ছাড়া বাকি সব ভারতীয়কে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লির দূতাবাসের সব সামরিক সদস্যকে অবাঞ্ছিত ঘোষণাও করেছে ইসলামাবাদ। এখন থেকে ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না পাকিস্তানের আকাশসীমায়। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাক সরকার। দাবি, ভারতের এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে অনির্দিষ্টকালের জন্য 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। বন্ধ করা হয় গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয় সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এছাড়া নয়াদিল্লির হাই কমিশনে অবাঞ্ছিত করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। 1960 সালের সিন্ধু পানি বন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। এ অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা বাড়ছে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান। বুধবার ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর সীমান্ত থেকে তাকে আটক করে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। ভারতীয় গণমাধ্যম বলছে, ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন পিকে সিং নামের ওই জওয়ান। পরে একটি ছাউনিতে বিশ্রাম নেওয়ার সময় আটক হন তিনি। আটকের সময় বিএসএফ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন, হাতে ছিল রাইফেল। কর্তৃপক্ষ বলছে তার মুক্তির বিষয়ে 2 দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা চলছে।